ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রের সম্পদ বলেছেন হোয়াইট হাউস। হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার। সৌদিতে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক। সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানাবো, মালয়েশিয়ায় ৭২ বাংলাদেশি সহ ৪০২ অভিবাসী আটক। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রের সম্পদ বলেছেন হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলারের বিতর্কিত তেল চুরি মন্তব্যে ওয়াশিংটন কারাকাস সম্পর্ক আরও তলানিতে ঠেকছে। মিলার দাবি করছেন ভেনেজুয়েলার তেল আসলে যুক্তরাষ্ট্রের সম্পদ। তিনি দক্ষিণ আমেরিকার এই দেশটির তেল শিল্প জাতীয়করণকে চুরি বলেও আখ্যা দিয়েছেন। খবর আল জাজিরার। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে স্টিফেন মিলার এসব কথা বলেন। আর তার এই মন্তব্যে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার পেছনে মাদক পাচারেরই যে মূল কারণ, ট্রাম্প প্রশাসনের সেই দাবি আরও প্রশ্নের মুখে পড়ছে। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার লেখেন, আমেরিকানদের ঘাম, মেধা ও শ্রম দিয়ে ভেনেজুয়েলার তেল শিল্প গড়ে উঠেছিল। তিনি আরও বলেন, এই শিল্পের জবরদখল ছিল আমেরিকার সম্পদ ও সম্পত্তির ইতিহাসে সবচেয়ে বড় চুরি। পরে এই লুট করা সম্পদ সন্ত্রাসে অর্থ জোগাতে এবং খুনি ভাড়াটে যোদ্ধা ও মাদক আমাদের রাস্তায় ছড়িয়ে দিতে ব্যবহার করা হয়েছে। তবে আন্তর্জাতিক আইনের প্রাকৃতিক সম্পদের উপর স্থায়ী সার্বভৌমত্ব নীতিমতে ভেনেজুয়েলার ভূখণ্ডে থাকা তেল এই দেশেরই সম্পদ। যদিও শুরুতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকটি কোম্পানি সেখানে তেল অনুসন্ধানে যুক্ত ছিল। আল জাজিরা বলছে, ভেনেজুয়েলা ১৯৭৬ সাল থেকে তেল খাত জাতীয়করণ করে এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পিডিভিএসএ অধীনে নিয়ে আসে। পরে ২০০৭ সালে তৎকালীন বামপন্থী প্রেসিডেন্ট হুগো চাভেজ বাকি বিদেশি তেল প্রকল্পগুলো জাতীয়করণ করে। এর ফলে কনকো ফিলিপস ও এক্সন মোবিলের মতো মার্কিন তেল জায়ান্টের কার্যত দেশ ছড়াতে হয়। হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার। রাজধানীর জিগাতলা এলাকা থেকে এনসিপি নেত্রী জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। বৃহস্পতিবার সকালে জিগাতলা জান্নাতি ছাত্রী হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান জানান, জিগাতলা পুরান কাঁচাবাজারের পাশে একটি ছাত্রী হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। রবি পারিবারিকভাবে মানসিক চাপে ছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। নিহত জান্নাত আরা রুমি নওগাঁ জেলার পত্নীতলা থানার নাজিরপুর বাসস্ট্যান্ডের এলাকার বাসিন্দা। তার পিতা মোহাম্মদ জাকির হোসেন ও মাতা নূরজাহান বেগম। নিহতের সাবেক স্বামী মোহাম্মদ বিপ্লব সরকার জানান, তার সঙ্গে ৫-৪ মাস আগে জান্নাত আরা রুমির ডিভোর্স হয়। এর আগে তার আরেকজন স্বামী ছিলেন এবং সেখানেও ডিভোর্স হয়েছিল। তিনি বলেন, আমার সঙ্গে বিয়ের পর আমরা নওগাঁ জেলার নজিরপুর এলাকায় শ্বশুর বাড়িতে থাকতাম। তার প্রথম স্বামীর ঘরে ৮ বছরের একটি মেয়ে রয়েছে, নাম মুনতাহা। আর আমার সঙ্গে সংসারে তার ৩.৫ বছরের একটি ছেলে রয়েছে, নাম আয়মান। একদিন সে আমাকে বলে, তুমি ঘর থেকে বের হয়ে যাও, তোমাকে আমার দরকার নেই। এরপর গত ৩-৪ মাস ধরে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। তিনি আরও জানান, জান্নাত আরা রুমি আগে একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে চাকরি করতেন। পরে ৫ আগস্টের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন এবং পরবর্তীতে এনসিপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। বৃহস্পতিবার সকাল ৭:৩০টার দিকে পুলিশ ফোন করে তাকে আত্মহত্যার খবর জানায় বলে তিনি দাবি করেন। নিহতের খালাতো ভাই সোয়াইব হোসেন জানান, জান্নাত আরা রুমি ঢাকায় ওই ছাত্রী হোস্টেলে একাই থাকতেন। তার ২টি সন্তান রয়েছে, একটি ছেলে ও একটি মেয়ে। তারা দুজন নওগাঁয়ের গ্রামের বাড়িতে বসবাস করে। সৌদিতে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক। বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সৌদি আরবের বিভিন্ন এলাকায় বিনা অনুমতিতে সভা সমাবেশ ও প্রচার প্রচারণার ঘটনায় কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে রিয়াদ কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।
বুধবার 17 ডিসেম্বর রাতে এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে হয় রুম ভাড়া করে হোটেল, রেস্তোরাঁ এবং ব্যক্তিগত বাসাবাড়িতে অনুমোদিত বিভিন্ন সংগঠনের ব্যানারে নির্বাচনী সভা আয়োজন, দলবদ্ধভাবে রাজনৈতিক প্রচার প্রচারণা চালানো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও অপরাধমূলক তথ্য ছড়ানোর অভিযোগ পেয়ে কয়েকজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে আইন অনুযায়ী দেশটির ভেতরে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, সভা সমাবেশ বা প্রচারণা পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ব অনুমতি বাধ্যতামূলক। এক্ষেত্রে আইন লঙ্ঘন করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এমন পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে সৌদি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো ধরনের সভা সমাবেশ আয়োজন, রাজনৈতিক প্রচার প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধমূলক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের দেশটির আইন কানুন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময় সিরিয়ার উপর জারি করা সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মার্কিন পার্লামেন্ট কংগ্রেস। গৃহযুদ্ধ ও জাতিগত দ্বন্দ্বে বিধ্বস্ত সিরিয়ায় দেশি বিদেশি বিনিয়োগের পথকে সুগম করতেই এ পদক্ষেপ নিয়েছে মার্কিন আইনসভা। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের মৃত্যুর পর 2000 সালের জুলাই মাসে সিরিয়ার প্রেসিডেন্ট হন তার ছেলে বাশার আল আসাদ। বাশারের ক্ষমতাকালে সিরিয়ার ওপর ডজন ডজন নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। এসব নিষেধাজ্ঞার মধ্যে জ্বালানি তেল বিক্রি এবং বিদেশি বিনিয়োগ বিষয়ক নিষেধাজ্ঞাও ছিল। সিরিয়ার ক্ষমতার উপর পট পরিবর্তনের পর সৌদি আরব এবং তুরস্কের সুপারিশকে আমলে নিয়ে যেসব নিষেধাজ্ঞার কার্যকারিতা স্থগিত করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু প্রেসিডেন্ট সারা চাইছিলেন নিষেধাজ্ঞা যেন পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয়। গতকাল মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটে সিরিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত একটি বিল উত্থাপন করা হয়। উত্থাপনের পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে ভোট দেন 77 জন সিনেটর, বিপক্ষে ভোট দেন 20 জন। সিনেটের ভোটাভুটির এই ফলাফল ইতিমধ্যে কংগ্রেসের নিরক্ষর হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং প্রেসিডেন্ট ট্রাম্প অনুমোদন করেছেন। মালয়েশিয়ায় 72 বাংলাদেশি সহ 402 অভিবাসী আটক। মালয়েশিয়ার 2 রাজ্যে পরিচালিত সাঁড়াশি অভিযানে 72 জন বাংলাদেশি সহ মোট 402 অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, জোহর রাজ্যে অপসমাহির অভিযানের অংশ হিসেবে জোহর বাহরুর তেবরাউ শিল্প এলাকায় একটি কম্পিউটারের যন্ত্রাংশ কারখানায় অভিযান চালিয়ে 365 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। বুধবার 17 ডিসেম্বর সন্ধ্যা 7টায় শুরু হওয়া এই অভিযানে পরিকল্পিতভাবে অবৈধ অভিবাসী শ্রমিক নিয়োগের তথ্যের ভিত্তিতে কারখানাটিতে অভিযান চালানো হয়। জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মাহমুদ রুশদি মোহাম্মদ দারুস জানান, সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা একেপিএস এর সহযোগিতায় জেআইএম জোহরের এনফোর্সমেন্ট শাখা অভিযানটি পরিচালনা করেন। অভিযানে দেখা যায় বিপুল সংখ্যক বিদেশি বৈধ ভ্রমণ নথি ও কর্ম পারমিট ছাড়াই সেখানে কাজ করছিলেন। তিনি বলেন, অভিযানের সময় কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করলেও সব বহির্গমন পথ দ্রুত বন্ধ করে দেওয়ায় তাদের চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনায় তদন্তের সহায়তার জন্য কারখানার মানব সম্পদ বিভাগের 2 জন স্থানীয় পুরুষ কর্মীকেও আটক করা হয়েছে। পরবর্তীতে যাচাইয়ে দেখা যায়, আটককৃতদের মধ্যে 299 জন মিয়ানমারের নাগরিক, 26 জন বাংলাদেশি, 22 জন ভারতীয়, 3 জন ইন্দোনেশীয়, 2 জন নেপালি এবং 1 জন করে পাকিস্তান ও ফিলিপাইনের নাগরিক রয়েছেন। তাদের বয়স 18 থেকে 46 বছরের মধ্যে। দাতুক মোহাম্মদ রুশদি আরও জানান, কারখানাটিতে অভিবাসন আইন লঙ্ঘনের সুসংগঠিত কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে, যার মধ্যে বিদেশি শ্রমিক নিয়োগ সংক্রান্ত শর্ত ভঙ্গ অন্তর্ভুক্ত। আটক সবাইকে ইমিগ্রেশন আইন 1959/63 এ ইমিগ্রেশন বিধিমালা 1963-র আওতায় সন্দেহভাজন হিসেবে সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, অবৈধ অভিবাসী শ্রমিক নিয়োগ করে যারা মুনাফা অর্জন করছে তাদের বিরুদ্ধে কোনো আপোষ করা হবে না। জোহর জুড়ে ধারাবাহিক ও সম্মানিত অভিযান চালিয়ে অবৈধ নিয়োগ চক্র ভেঙে দেওয়া হবে। এদিকে নেগেরির শেমবিলান রাজ্যের নিরাই এলাকায় একটি লৌহ কারখানায় পরিচালিত পৃথক অভিযানে 46 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। আটক সবাই বাংলাদেশি নাগরিক।